লাস্ট ক্লাসে আমরা ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন শুরু করেছিলাম। তো সেখানে দেখো আমরা ইন্ট্রোডাকশানে বলেছিলাম যে কোনো একটা ইমেজের ভিজুয়াল কোয়ালিটির ইমপ্রুভমেন্টের জন্য আমাদেরকে ইমেজ এনহান্সমেন্ট করতে হবে, এবং এই ইমেজ এনহান্সমেন্ট এটা আমরা স্পেশিয়াল ডোমেন ট্রান্সফরমেশনের মাধ্যমে বা স্পেশিয়াল ডোমেনে ট্রান্সফরমেশন করে অথবা ফ্রিকোয়েন্সি ডোমেন ট্রান্সফরমেশন করে অ্যাকমপ্লিশ করতে পারব। যেখানে আমরা স্পেশিয়াল ডোমেনের ক্ষেত্রে বলেছিলাম যে যদি কোনো একটা ইমেজের ওপর সরাসরি আমরা পিক্সেল লেভেল কোনো ম্যানিপুলেশন করি, কোনো একটা ইমেজের যে পিক্সেলসগুলো সেই পিক্সেলসগুলোর ওপরেই যদি আমরা সরাসরি কোনো ধরনের ম্যানিপুলেশন করি তাহলে সেটাকে আমরা বলবো স্পেশিয়াল ডোমেন ট্রান্সফরমেশন। আদারওয়াইজ যদি কোনো একটা ছবিতে যে পিক্সেলসগুলো রয়েছে তাদের ওপর কোনো একটা ধরনের ট্রান্সফরমেশন করে যদি আমরা পিক্সেল ভ্যালুগুলোকে অন্য কোনো ভ্যালুতে কনভার্ট করে দিই, অন্য কোনো ধরনের ভ্যালুতে কনভার্ট করে দিই, এবং সেই কনভার্টেড ভ্যালুর ওপর যদি আমরা আমাদের ট্রান্সফরমেশনগুলোকে অ্যাপ্লাই করি, মানে এনহান্সমেন্ট টেকনিকসগুলোকে অ্যাপ্লাই করি, তাহলে সেটাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি ডোমেন ট্রান্সফরমেশন। এবার এই স্পেশিয়াল ডোমেন ট্রান্সফরমেশনে আমরা মূলত দু রকম ধরনের ক্যাটাগরির কথা বলেছিলাম, যার একটাকে আমরা বলেছিলাম ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন আর আরেকটাকে আমরা বলেছিলাম স্পেশিয়াল ফিল্টারিং। ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনে কি হবে না, ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন মূলত কোনো একটা ছবির একটা পিক্সেলের ওপরেই অ্যাট এ টাইম কাজ করবে। মানে ধরো তুমি বললে যে কোনো একটা ছবিতে যতগুলো পিক্সেল রয়েছে সেই প্রত্যেকটা পিক্সেলের ওপর আমি একটা অ্যাডিশন অপারেশন করতে চাই, তাহলে এটাকে আমরা বলবো ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন। আর যদি কোনো একটা ছবিতে যে পিক্সেলগুলো রয়েছে তুমি সেই প্রত্যেকটা পিক্সেলের নেবারহুডে যে পিক্সেলসগুলো রয়েছে তাদের প্রত্যেকের উপর কোনো একটা অপারেশন করো যাতে নাকি কনসিডার পিক্সেলের কোনো রকম ম্যানিপুলেশন করা যায়, তাহলে সেটাকে বলবো স্পেশিয়াল ফিল্টারিং। এবার আমরা এই ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন করে সাধারণত কোনো একটা ইমেজের কন্ট্রাস্ট ম্যানিপুলেশন করি অথবা কোনো একটা ইমেজের থ্রেশহোল্ডিং করি, ওয়্যারাজ স্পেশিয়াল ফিল্টারিং করে আমরা কোনো একটা ইমেজের স্মুথিং বা শার্পেনিং অপারেশন করি। এই কনটেক্সটে মনে করে দেখো আমরা স্পেশিয়াল ডোমেন ট্রান্সফরমেশনের একটা জেনারেল ইকুয়েশন প্রপোজ করেছিলাম, যেখানে বলেছিলাম যে fxy যদি ইনপুট ইমেজ হয় তাহলে আমরা এই fxy এর ওপর কোনো একটা অপারেশন পারফর্ম করবো সে টি, যেখানে এই টিটা মূলত একটা অপারেটর যেটা এফ এর ওপর কোনো একটা xy স্পেশিয়াল কোঅর্ডিনেটে যে পিক্সেল রয়েছে তার নেবারহুডে কাজ করবে, যাতে আমি একটা রেজাল্ট্যান্ট ইমেজ বা ট্রান্সফর্মড ইমেজ বা সেই অর্থে এনহান্সড ইমেজ gxy পেতে পারি। এবার যদি আমরা এই নেবারহুডটাকে 1/1 ধরে নিই, মানে নেবারহুডটায় যদি একটা রো আর একটা কলাম মানে একটাই পিক্সেল থাকে, তাহলে দেখো এই জেনারেল ইকুয়েশনটাই নিশ্চয়ই ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনের ইকুয়েশন হয়ে যাবে। সেখানে আমরা এটাকে আর তাহলে ওই gxy ইকুয়াল টু p অফ fxy না বলে এটাকে আমরা s ইকুয়াল টু p অফ r বলে রেফার করব, যেখানে r হচ্ছে মূলত ইন্টেন্সিটি অ্যাট দ্য স্পেশিয়াল কোঅর্ডিনেট xy, আর s হচ্ছে ওই r এর ওপর t বলে ট্রান্সফরমেশনটাকে অ্যাপ্লাই করার ফলে যে রেজাল্টটা পাওয়া গেছে সেই রেজাল্ট্যান্ট পিক্সেলটা। এই কনটেক্সটে আমরা কিছু ট্রান্সফরমেশন ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা ফার্স্ট বলেছিলাম ইমেজ নেগেটিভ বলতে কি বোঝায়। তাতে আমরা বলেছিলাম যে কোনো একটা ইমেজে যদি এল নাম্বার অফ ইন্টেন্সিটি লেভেলস থাকে এবং সেগুলো যদি 0 থেকে l-1 মধ্যে ভ্যারি করে ইনক্লুডিং বোথ অফ দ্য ভ্যালুস, তাহলে আমরা
কোনো একটা ইন্টেন্সিটি সে আর, কোনো একটা ইনপুট ইন্টেন্সিটি সে আর, এর জন্য নেগেটিভ বার করার ক্ষেত্রে বেসিক্যালি L-1 মাইনাস আর এই মডেলটা বা ইকুয়েশনটা ফলো করবে। জাস্ট এ সেকেন্ড। তো এরপরে দেখো আমরা নেগেটিভ ইমেজ নেগেটিভ বার করার পরে লগ ট্রান্সফরমেশন অফ অ্যান ইমেজ বলতে কি বোঝায় সেটা আলোচনা করেছিলাম। তাতে বলেছিলাম যে এই লগ ট্রান্সফরমেশন করলে সাধারণত একটা ন্যারো রেঞ্জ অফ লো ইন্টেন্সিটি ভ্যালুজ ইন দ্য ইনপুট ইমেজ, সেটাকে আমরা একটা ওয়াইডার রেঞ্জ অফ আউটপুট লেভেলসে কনভার্ট করে দিতে পারি বা ভাইসি ভার্সা। আর তার জন্য আমরা একটা জেনারেল ইকুয়েশনও দেখেছিলাম, যেখানে বলেছিলাম যে আমার ইনপুট ইন্টেন্সিটি যদি আর হয়, তাহলে কোনো একটা চোজেন কনস্ট্যান্ট সি এর রেসপেক্টে সি ইন্টু লগ অফ 1+r করলে আমরা রেজাল্ট্যান্ট পিক্সেল ইন্টেন্সিটি এসটাকে পেয়ে যাব। এরপরে নেক্সট আমরা পাওয়ার ল ট্রান্সফরমেশন করেছিলাম। এরপরে দেখো নেক্সট আমরা পাওয়ার ল ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেখানে আমরা বলেছিলাম যে যদি কোনো একটা ইমেজে ইনপুট ইন্টেন্সিটি আর হয়, আর যদি সি এবং গামা দুটো চোজেন কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা সি ইন্টু r⁴ গামা করে মূলত ইন্টেন্সিটির ভেরিয়েশনটাকে করতে পারি, মানে রেজাল্ট্যান্ট ইমেজের ইন্টেন্সিটিটা পেতে পারি। এবার সেখানে চেক করে দেখো আমরা কিছু স্পেসিফিক ভ্যালু অফ গামার এগেনস্টে কী কী ঘটনা ঘটতে পারে সেটাও বলেছিলাম। কীরকম? যদি দেখো গামার ভ্যালুটা 1 হয়, আমরা যদি সি এর ভ্যালুটাকেও ইভেনচুয়ালি 1 বলে ধরে নিই, তাহলে নিশ্চয়ই এস ইকুয়াল টু আর হয়ে যাবে। যদি দেখো এই ইকুয়েশনটায় গামাটাকে 1 বলে ধরা হয়, সিটাকেও যদি 1 বলে ধরা হয়, তাহলে নিশ্চয়ই এস ইকুয়াল টু আর হয়ে যাবে। এবং আমরা সেক্ষেত্রে তাহলে যে ইনপুট ইমেজটা দিলাম, রেজাল্টেও আমরা কিন্তু সেই ইমেজটাই ফেরত পাবো। এবার যদি গামার ভ্যালুটা 1-এর থেকে বড় হয়, তাহলে কি হবে? তাহলে নিশ্চয়ই এস এর ভ্যালুটা দেখো আর এর তুলনায় বড় হয়ে যাবে। মানে সি যদি 1 হয়, গামাটা যদি সে 2 হয়, জাস্ট বোঝার জন্য, তাহলে আমরা এস ইকুয়াল টু r² পাবো। তার মানে ইনপুট ইমেজের ইন্টেন্সিটি ভ্যালুটা যদি আর হয়, তাহলে রেজাল্ট্যান্ট ইমেজের ইন্টেন্সিটি ভ্যালুটা নিশ্চয়ই r² হয়ে যাবে। সেক্ষেত্রে ধরো ইনপুট ইমেজে যদি আমরা হোয়াইটিশ কোনো পিক্সেলস দেখতে পাই, সেগুলো তাহলে ব্ল্যাকিশ হয়ে যাবে সামহাউ। আর একই রকমভাবে যদি গামার ভ্যালুটা 1-এর থেকে ছোট হয়, সি এর ভ্যালুটা যদি 1 হয়, তাহলে দেখো এস এর ভ্যালুটা নিশ্চয়ই আর এর থেকে ছোট হয়ে যাবে। মানে তখন আমরা যে লোয়ার ইন্টেন্সিটি পিক্সেলসগুলোকে ইনপুট ইমেজ থেকে পাচ্ছি, সেগুলো তাহলে রেজাল্ট্যান্ট ইমেজে কিন্তু আপার ইন্টেন্সিটি ইমেজে কনভার্টেড হয়ে যাবে। তার মানে যদি আমার ইনপুট ইমেজে কোনো ব্ল্যাকিশ কাইন্ড অফ রিজিয়ান থেকে থাকে, তাহলে সেগুলো রিলেটিভলি হোয়াইটিশ হয়ে যাবে। এবার আমরা যখন জেনারেল ডেসক্রিপশনে যাব, তখন আমরা এখানেও তাহলে বলবো যে এই পাওয়ার ল ট্রান্সফরমেশন বা গামা ট্রান্সফরমেশন, এটা মূলত ন্যারো রেঞ্জ অফ ডার্ক ইনপুট ইন্টেন্সিটি ভ্যালুসকে ওয়াইড রেঞ্জ অফ রিলেটিভলি ফেয়ারার আউটপুট ইন্টেন্সিটি ভ্যালুতে কনভার্ট করে দেবে, বা ভাইসি ভার্সা। এবার সেটার মানেটা কীরকম একটু জাস্ট ভাবো। ধরো এই বাঁদিকে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা মেনলি একটা এমআরআই ইমেজ। কোনো একজন মানুষের স্পাইনের একটা ফ্র্যাকচার হয়েছে, এটা তার একটা এমআরআই ইমেজ। এবার যখন আমরা এরকম এমআরআই ইমেজ তুলি বা এমআরআই ইমেজ যখন ক্যাপচার করা হয়,
তখন সেখানে রিলেটিভলি ডার্ক পিক্সেলের কোয়ান্টিটি বা পরিমাণ সেটা অনেক বেশি থাকে, এবং এরকম একটা ডার্কিশ কাইন্ড অফ এন ইমেজ থেকে ফ্র্যাকচার্ড রিজিয়ানগুলোকে আইডেন্টিফাই করাটা রিলেটিভলি অনেকটা ডিফিকাল্ট হয়। কেমন? তো সেজন্য আমরা এই ছবিটার ওপর গামা কারেকশান অ্যাপ্লাই করি, এবং গামা কারেকশান অ্যাপ্লাই করার ফলে দেখো তুলনামূলকভাবে যেগুলো বেশি ডার্ক ছিল সেগুলো এখন কম ডার্ক হয়েছে, বা ছবিটা তুলনামূলকভাবে আগের থেকে ফেয়ারার হয়ে গেছে বা ব্রাইটার হয়ে গেছে। এবং সেটা হওয়ার ফলে আমার পক্ষে কোন জায়গায় বা এক্স্যাক্টলি কীরকম ধরনের কি ফ্র্যাকচার হয়েছে সেটা ডিটেক্ট করাটা হয়তো ইজিয়ার হয়েছে। এবার এটা জাস্ট একটা দেখানো আছে। এবার আমরা যদি আরও বেটার টিউন করতে চাই তাহলে নিশ্চয়ই আমরা ডিফারেন্ট ভ্যালু অফ সি এর জন্য অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্ট ভ্যালু অফ গামার জন্য রেজাল্ট্যান্ট ইমেজটা কী পাওয়া যাচ্ছে সেটা বার করব। দিয়ে আমরা দেখব যে কোন গামার জন্য আমি বেস্ট রেজাল্ট পাচ্ছি। এবার যে গামার জন্য তাহলে আমি বেস্ট রেজাল্ট পাচ্ছি সেটাকে সেই অ্যাপ্লিকেশানের জন্য বেস্ট পসিবল গামা ফ্যাক্টর বা গামা কারেকশন ফ্যাক্টর বলে আমরা মনে করি। এবার দেখো, যদি আমি যেটা দেখাচ্ছিলাম যে যদি সি এর ভ্যালুটা 1 হয় এবং গামার ভ্যালুটা যদি সে 0.6 হয় তাহলে একটা সার্টেন লেভেল অফ কারেকশান হবে। এবার যত আমরা দেখো গামার ভ্যালুটাকে কমাতে থাকবো, আমরা অলরেডি বলেছিলাম যে গামার ভ্যালু যদি 1-এর থেকে ছোট হয় তাহলে লোয়ার ইন্টেন্সিটি ভ্যালুগুলো হায়ার ইন্টেন্সিটি ভ্যালুতে কনভার্টেড হয়ে যাবে, বা ব্ল্যাকিশ পিক্সেলগুলো রিলেটিভলি হোয়াইটিশ পিক্সেলে কনভার্টেড হতে থাকবে। সেক্ষেত্রে যদি তুমি সি এর ভ্যালুটা দেখো সেম রাখো 1, আর গামার ভ্যালুটাকে তুমি যদি ক্রমশ কমাতে থাকো, তাহলে তোমার ছবিটাতে তুলনামূলকভাবে ব্ল্যাকিশ পিক্সেলের পরিমাণটা কমতে থাকবে বা ব্ল্যাকনেস অফ দ্য পিক্সেলস কমতে থাকবে, এবং সেক্ষেত্রে তোমার ছবিটা আগের তুলনায় হোয়াইটিশ অ্যাপিয়ার করবে। উল্টোটাও করা যেতে পারে, মানে আমি যদি এমন কোনো একটা ছবি পাই যেটা ধরো রিলেটিভলি খুব হোয়াইটিশ, মানে একটা ফগি ইমেজ তোলা হয়েছে, ধরো কোনো একটা কুয়াশাচ্ছন্ন দিন, বা ধরো কোনো একটা মানে ওই দিল্লির ছবি আর কি, প্রচণ্ড রকম এয়ার পলিউশন হয়েছে সেরকম একটা জায়গার তুমি ছবি তুলেছো, যেগুলোকে টেকনিক্যালি আমরা হেজি ইমেজ বলি, ইমেজ হেজ বলা হয় সেগুলোকে। তো ওরকম একটা ছবি তোলার পর তোমার ধরো ছবিটার থেকে ভিজুয়াল ইনফরমেশান এক্সট্র্যাক্ট করতে যথেষ্ট প্রবলেম হচ্ছে, তখন তাহলে তুমি ছবিটার আবার গামা কারেকশান করবে, এবং সেখানে নিশ্চয়ই তুমি চাইবে আপার ইন্টেন্সিটি ভ্যালুর যে পিক্সেলসগুলো ছিল সেগুলোকে রিলেটিভলি লোয়ার ইন্টেন্সিটি ভ্যালুতে কনভার্ট করে হোয়াইটিশ একটা ছবিকে রিলেটিভলি ব্ল্যাকিশ ছবিতে কনভার্ট করে দিতে। তখন তাহলে নিশ্চয়ই গামার যে ভ্যালুগুলো সেগুলো তুমি 1-এর থেকে বেশি নেবে, মেবি 1, 1.5, 1.25 এরমভাবে ক্রমশ তাহলে গামার ভ্যালুগুলো তুমি বাড়াতে দেখবে যে কোন গামার ভ্যালুর জন্য তোমার কাছে যে অ্যাভেলেবল রেজাল্ট্যান্ট ইমেজটা এলো বা গামা কারেক্টেড ইমেজটা এলো সেটা তোমার অ্যাপ্লিকেশানের জন্য কম্প্রিহেন্সিভ হচ্ছে, মানে যেখান থেকে তুমি কোনো সিদ্ধান্ত নেওয়ার মতন জায়গায় পৌঁছচ্ছ। এইভাবে আমরা যদি দেখো ডিফারেন্ট গামার জন্য ছবিটার ওপর কারেকশনস করতে থাকি, তাহলে নিশ্চয়ই আমার ইনপুট ইন্টেন্সিটি এবং রেজাল্ট্যান্ট ইমেজের যে আউটপুট ইন্টেন্সিটি, এই ইনপুট এবং আউটপুট ইন্টেন্সিটির জন্য একটা প্লট অ্যাভেলেবল হবে। সেক্ষেত্রে দেখো সেই প্লটটাই এখানে এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি অনেকটা এরম গোছের কিছু একটা দেখতে হবে, মানে এখানে অ্যাকচুয়ালি সেটা পুরোটা দেখানো নেই, এখানে গামার জন্য কীরকম কী হবে না হবে বলা নেই, এটা বেসিক্যালি লগ বা ইনভার্স লগের জন্য বলা আছে। তো আমরা যদি এরকমভাবেই গামা কারেকশানের জন্য কোনো একটা কার্ভ আঁকতে চাই তাহলে আমরা এক্স অ্যাক্সিস বরাবর নিশ্চয়ই ইনপুট ইন্টেন্সিটি লেভেলস মানে আরগুলোকে প্লট করব, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা আউটপুট ইন্টেন্সিটি লেভেলস বা এসগুলোকে পাবো। ছবিটায় যদি এল নাম্বার অফ লেভেলস অফ দ্য ইন্টেন্সিটি ভ্যালুস থেকে থাকে তাহলে নিশ্চয়ই সেটা 0 থেকে L-1 পর্যন্ত ভ্যারি করবে।
আমরা দেখো বোঝার সুবিধার জন্য এই 0 to l-1 যে রেঞ্জ সেটাকে 4টে অংশে ভেঙে নেব। প্রথমটা l/4, যেটাকে আমরা বলবো ফার্স্ট কোয়ার্টাইল অফ দ্য ইনপুট ইন্টেন্সিটি লেভেলস বা করেসপন্ডিংলি আউটপুট ইন্টেন্সিটি লেভেলস। l/2 এটাকে আমরা দেখো বলবো মিডিয়ান অফ দ্য ইনপুট ইন্টেন্সিটি লেভেল বা আউটপুট ইন্টেন্সিটি লেভেল। আর 3l/2 এটাকে আমরা বলবো থার্ড কোয়ার্টাইল অফ দ্য ইনপুট ইন্টেন্সিটি লেভেল বা আউটপুট ইন্টেন্সিটি লেভেল। এবার আমাকে দেখতে হবে যে যখন আমার ইন্টেন্সিটি ভ্যালুগুলো ইনপুট ইমেজে 0 থেকে l/4 এর মধ্যে থাকছে, তখন আউটপুট ইমেজে ইন্টেন্সিটি ভ্যালুগুলো কীরকম। তো আমরা দেখো এটা দেখাতে পারি যে যখন আমরা গামা কারেকশন করব, যদি সি এর ভ্যালুটাকে 1 রাখা হয় এবং গামার ভ্যালুটাকে 1 রাখা হয়, তখন নিশ্চয়ই সেটা এখানে ওই আইডেন্টিটি বলে যে কার্ভটা তোমরা মানে স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছ, দেখো লোয়ার লেফট হ্যান্ড কর্নার থেকে টপ রাইট হ্যান্ড কর্নার পর্যন্ত যে স্ট্রেট লাইনটাতে আইডেন্টিটি লেখা আছে, সেরকম একটা ছবি পাওয়া যাবে, মানে সেরকম একটা কার্ভ পাওয়া যাবে। কার্ভ না, মানে তখন লজিকটা হবে যে আর এর ভ্যালু যা, অবভিয়াসলি এস এর ভ্যালুটাও তাই। কেমন? সেক্ষেত্রে এটাকে অনেকটা ওই y=x ইকুয়েশনের একটা স্ট্রেট লাইনের সঙ্গে কম্পেয়ার করা যাবে। কিন্তু যদি দেখো গামার ভ্যালুটা 1-এর থেকে বড় হয়, ধরো 0.5, 0.25 এরকম যদি হয়, তাহলে কি হবে? যদি গামার ভ্যালুটা 0.25 হয়, তাহলে এটা দেখানো যাবে যে তোমার ইনপুট ইমেজের ইন্টেন্সিটি যদি 0 হয়, আউটপুট ইমেজের ইন্টেন্সিটি হবে l/4। whereas তোমার ইনপুট ইমেজের ইন্টেন্সিটি যদি 0 থেকে বাড়তে বাড়তে l-1 এ পৌঁছয়, তখন তোমার আউটপুট ইমেজের ইন্টেন্সিটিটাও l-1 এ গিয়ে পৌঁছবে। বা ইভেন তোমার গামার ভ্যালুটা যদি আমরা নেগেটিভ নিই, তাহলে আমরা উল্টো রকমের একটা ছবি পাবো। এবার সেক্ষেত্রে তাহলে গামার ভ্যালু পজিটিভের জন্য কি হবে বা নেগেটিভের জন্য কি হবে, সেটা আমরা মেবি 0.25 এর ইন্টারভালে মানে 0, 0.25, 0.5 এরকম করে আপ টু 1, আবার ধরো 1.25 ইত্যাদি এরকম করে বাড়াচ্ছি। এরকম একটা রেঞ্জের মধ্যে এই একই ছবির মধ্যে প্লট করতে পারবো, যাতে আমরা আর এর জন্য এস এর কিরম চেঞ্জ হচ্ছে ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ গামা সেটা দেখাতেও পারবো। কারণ দেখো পরীক্ষায় যদি আমাকে মানে গামা কারেকশন করলে কিরম কি এফেক্ট পাওয়া যায় সেটা দেখাতে বলে, তখন তো আর আমরা এরকম ইমেজ দেখাতে পারবো না। তখন আমাকে তাহলে ওই কার্ভগুলোকে কাজে লাগিয়েই আর এর ভ্যালুর জন্য এস এর ভ্যালু কিরম হচ্ছে সেটা একটা ওরকম ছবি এঁকে বুঝিয়ে দিতে হবে, মানে প্লট করে বুঝিয়ে দিতে হবে। নেক্সট আমরা যেরকম ধরনের ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করতে চাই, দেখো সেটাকে বলছি কন্ট্রাস্ট স্ট্রেচিং। কেমন? এবার প্রথম আমায় যেটা জানতে হবে যে আমি কন্ট্রাস্ট স্ট্রেচিং কখন করব। সাধারণত কোনো একটা ইমেজের কন্ট্রাস্ট যদি কম হয়, মানে লো কন্ট্রাস্ট ইমেজ যদি আমায় দেওয়া হয়, তখন আমরা ইমেজের কন্ট্রাস্ট বাড়াবার জন্য কন্ট্রাস্ট স্ট্রেচিং অপারেশন পারফর্ম করি। এবার লো কন্ট্রাস্ট ইমেজ কিরম দেখতে, দেখো এখানে বাঁদিকে যে ছবিটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা লো কন্ট্রাস্ট ইমেজ, মানে আমাদের চোখে সবটাই আর কি একটা হেজি ইমেজ, কিন্তু প্র্যাকটিক্যালি এটা একটা লো কন্ট্রাস্ট ইমেজ, যেটার ভিজুয়াল কোয়ালিটি খুব খারাপ। মানে ছবিটার দিকে তাকিয়ে তুমি যা বুঝতে পারছো সেই পারসেপচুয়াল বা ভিজুয়াল কোয়ালিটিটা খুব খারাপ। এবার আমাকে যদি এই ছবিটার ভিজুয়াল কোয়ালিটির ভিজুয়াল অ্যাপিয়ারেন্সটাকে বেটার করতে হয়, তাহলেই তো এই ডিফারেন্ট টাইপ অফ ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনস করতে হবে। তো তার মধ্যে এক ধরনের ট্রান্সফরমেশনকে আমাকে কন্ট্রাস্ট স্ট্রেচিং বলে ভাবতে হবে, যেখানে আমরা বলবো কোনো একটা লো কন্ট্রাস্ট ইমেজ যদি আমায় দেওয়া হয়, তাহলে সেটার কন্ট্রাস্ট বাড়াবার জন্য আমরা কন্ট্রাস্ট স্ট্রেচিং এই অপারেশনটা করব। এবার এই প্রসঙ্গে একটা প্রশ্ন হতে পারে যে কোনো একটা ইমেজের কন্ট্রাস্ট কেন কমবে, ওয়াই দ্য কন্ট্রাস্ট অফ অ্যান ইমেজ উইল বি লো। তো দেখো তুমি যে এনভায়রনমেন্টে দাঁড়িয়ে ইমেজটা ক্যাপচার করছো, সেখানকার যে ইলিউমিনেশন সোর্স, মানে যেখান থেকে তুমি
এনার্জি বা লাইট পাচ্ছ সেই অর্থে, সেই ইলিউমিনেশন সোর্সটা যদি খুব খারাপ হয়, কম আলো যদি থাকে, বা তুমি যে সেন্সার ব্যবহার করছো সেই ইমেজিং সেন্সারের রেঞ্জ যদি কম হয়, বা ইভেন তুমি লেন্সের যে সেটিং সেটাতে যদি কোনো রকম গণ্ডগোল করো, তাহলে এই সমস্ত কারণে ইমেজ অ্যাকোয়ার করার সময় তোমার ইমেজের কন্ট্রাস্ট কমে যেতে পারে। কেমন? তাহলে তোমাকে এমন কিছু একটা করতে হবে যাতে কোনোভাবে এই লো কন্ট্রাস্ট ইমেজের যে কন্ট্রাস্ট সেটাকে বাড়িয়ে দেওয়া যায়, আর সেটার জন্যই আউট অফ ডিফারেন্ট অ্যাপ্রোচেস তোমাকে কন্ট্রাস্ট স্ট্রেচিংটাকে একটা অ্যাপ্রোচ বলে মনে করতে হবে। এবার কন্ট্রাস্ট স্ট্রেচিংয়ে কী করা হয়, দেখো আমি জাস্ট বোঝার জন্য ভাবছি যে অরিজিনাল যে ইনপুট ইমেজটা আমার কাছে ছিল সেই ইমেজের মধ্যে যে পিক্সেল ইন্টেন্সিটিসগুলো রয়েছে তাদের লোয়েস্ট পসিবল ভ্যালুটা হচ্ছে R1 আর হাইয়েস্ট পসিবল ভ্যালুটা হচ্ছে R2। ন্যাচারালি আমরা R1 এর জন্য বাই ইউজিং কন্ট্রাস্ট স্ট্রেচিং কোনো একটা S1 পাবো। কেমন? বা এরমভাবে ভাবতে পারো যে আমার কাছে যে ইমেজটা রয়েছে সেই ইমেজের যে ইন্টেন্সিটি ভ্যালু সেটা কোনো একটা সার্টেন রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করছে। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে যদি বলি, তাহলে ধরো আমি একটা গ্রে স্কেল ইমেজ নিয়ে কাজ করছি। এবার আমরা জানি গ্রে স্কেল ইমেজে কোনো একটা পিক্সেলের ইন্টেন্সিটি ভ্যালু মোট 256টা লেভেল অ্যাটেন্ড করতে পারে, যেখানে আমরা 0 থেকে 255 পর্যন্ত মোট 256 রকমের ইন্টেন্সিটি ভ্যালু কোনো একটা পিক্সেলের পেতে পারি। এবার তোমাকে আমি যে ইমেজটা দিলাম, তুমি দেখবে যে সেই ইমেজটাতে যত পিক্সেল আছে সেই সমস্ত পিক্সেলই মেবি 80 থেকে 120-র মধ্যে ভ্যারি করছে। কেমন? ওটাই দেখো আমরা বলছি যে কোনো একটা ইমেজের ইন্টেন্সিটি ভ্যালুগুলো মেবি R1 থেকে R2 এর মধ্যে ভ্যারি করছে, যেখানে এই R1টা কিন্তু 0 নয় বা R2টা L-1 নয়। কেমন? মানে R1 ইজ গ্রেটার দ্যান 0 অ্যান্ড R2 ইজ ভেরি মাচ লেসার দ্যান L-1। R1টা হয়তো 0 থেকে অনেকটা বড়, আর R2টা ধরো যদি গ্রে স্কেল ইমেজের রেসপেক্টে বলি তাহলে 256 থেকে অনেকটা ছোট। এটা হওয়ার ফলে কি ঘটলো না, তোমার কাছে যে ছবিটা আছে সেই ছবির যে ইন্টেন্সিটি ভ্যালুগুলো সেটা তাহলে ইন্টেন্সিটি ভ্যালুর যে অ্যাকচুয়াল রেঞ্জ সেই পুরো রেঞ্জটাকে দেখো কভার করলো না। তুমি যদি বলো যে আমার কাছে যে ছবিটা রয়েছে সেই ছবির সমস্ত পিক্সেল ভ্যালুই 80 থেকে 120-র মধ্যেই ঘোরাফেরা করছে, তাহলে নিশ্চয়ই এটা বোঝা গেল যে আমার কাছে যে ছবিটা রয়েছে সেই ছবির ইন্টেন্সিটি ভ্যালুগুলো 0 to 255 এই যে অ্যাকচুয়াল রেঞ্জটা ছিল সেই পুরো রেঞ্জটাকে কভার করলো না। আমরা কোনোভাবে তাহলে কি করলাম, আমরা বললাম যে এই যে ওটা 80 থেকে 120-র মধ্যে ঘোরাফেরা করছিল রেঞ্জটা, সেটাকে স্ট্রেচ করে আমরা 0 থেকে 255-র মধ্যে বানিয়ে দেবো। মানে সামহাও আমরা তাহলে R1টাকে স্ট্রেচ করে আনবো টুয়ার্ডস 0, R2টাকে সামহাও তাহলে স্ট্রেচ করে নিয়ে যাব টুয়ার্ডস L-1। এই যে তুমি R1 to R2 তোমার ইনপুট ইমেজের ইন্টেন্সিটি ভ্যালুগুলোর যে রেঞ্জ R1 to R2 সেটাকে সামহাও স্ট্রেচ করে 0 to 255 করে দিচ্ছ বা 0 to L-1 করে দিচ্ছ, এই মেকানিজমটাকে তুমি দেখো বলছো কন্ট্রাস্ট স্ট্রেচিং। এবং সেজন্যই দেখো আমরা বলছি কন্ট্রাস্ট স্ট্রেচিং কি করছে না, ইট এক্সপ্যান্ডস দ্য রেঞ্জ অফ ইন্টেন্সিটি লেভেলস ইন অ্যান ইমেজ such that it can span the ideal full intensity range of the display device। তাহলে তোমার ডিসপ্লে ডিভাইসের ইন্টেন্সিটি রেঞ্জ, ডিসপ্লেবল ইন্টেন্সিটি রেঞ্জ, সেটা যদি 0 to L-1 হয়, তুমি এমন কিছু একটা করছো যাতে অরিজিনাল ইমেজের যে রেঞ্জ অফ ইন্টেন্সিটি লেভেল ছিল R1 to R2 সেটা স্ট্রেচ করে 0 to L-1 হয়ে যাচ্ছে। এবার সেটার জন্য দেখো আমরা ভাবছি কীরকম, আমরা ভাবছি যে যদি R1টা আর S1টা ইকুয়াল হয় তাহলে কি হবে,
বা আমরা ভাবছি R2টা যদি S2র সঙ্গেই ইকুয়াল হয়ে যায় তাহলেই বা কী হবে। সেক্ষেত্রে আমরা দেখো বলছি যে যদি R1 আর S1টা ইকুয়াল হয়ে যায় এবং R2 আর S2টাও যদি ইকুয়াল হয়ে যায়, তার মানে কি নিশ্চয়ই তুমি S1টাকে স্ট্রেচ করে 0তে আনতে পারো নি, বা S2টাকে স্ট্রেচ করে L-1-এ নিয়ে যেতে পারো নি। S1টা R1-এতেই আছে, S2টা R2তেই আছে, তার মানে ছবিটাতে অ্যাজ সাচ কোনো রকম চেঞ্জ হয়নি। সেক্ষেত্রে আমরা দেখো বলবো যে এই R1S1 এবং R2S2 এইটা যদি আমার ছবির যে নেচার, আউটপুট ইমেজের যে নেচার, সেটাকে যদি কন্ট্রোল করে, তাহলে আমরা বলবো যে যখন R1 এবং S1টা ইকুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ R2 এবং S2টা ইকুয়াল, তখন এটা একটা লিনিয়ার ফাংশন এবং তখন ছবিতে অ্যাজ সাচ কোনো চেঞ্জ নেই। কেমন? এবার ধরো R1 এবং R2 দুজনেই সমান, ভালো করে শুনবে। এবার ধরো R1 এবং R2 দুজনেই সমান, ইকুয়াল। তোমাকে বলা হলো S1টা হচ্ছে 0 আর S2টা হচ্ছে L-1। এবার দেখো R1 আর R2 দুজনে যদি ইকুয়াল হয় তাহলে নিশ্চয়ই ওটা একটাই পয়েন্ট। আমি এখানে যেটাকে দুটো পয়েন্ট বলে ভাবছি, R1S1 আর R2S2, এই যে দুটো পয়েন্ট বলে ভাবছি, যদি R1 আর R2 ইকুয়াল হয়ে যায় তাহলে নিশ্চয়ই ওটা জাস্ট একটাই পয়েন্ট। সেক্ষেত্রে আমরা দেখো বলছি R1টাকে স্ট্রেচ করে আমি যে S1-এ নিয়ে যাব ভাবছিলাম, সেই S1টা 0 হয়ে গেছে আর R2টা ইভেনচুয়ালি L-1 হয়ে গেছে। এরকম যদি হয় তাহলে আমরা ইনফ্যাক্ট এটা পরেও আরও দেখাবো যে এই ধরনের ট্রান্সফরমেশনকে মূলত আমরা থ্রেশহোল্ডিং বলে রেফার করি, এবং এই ধরনের ট্রান্সফরমেশন করলে কোনো একটা ইমেজের রেসপেক্টে মূলত একটা বাইনারি ইমেজ পাওয়া যায়। কেমন? এবার যদি তাহলে কি করতে হবে, নিশ্চয়ই আমাকে এমন কিছু একটা ভাবতে হবে যাতে R1S1 এবং R2S2 যে ভ্যালু, সেগুলো ওই 0 আর L-1 এক্স্যাক্টলি অ্যাটেন্ড না করে এবং R1 আর R2টা ইকুয়াল না হয়। সেক্ষেত্রে আমরা বলবো যে R1S1 এবং R2S2 যে ইন্টারমিডিয়েট ভ্যালুসগুলো, সেগুলো তাহলে ডিফারেন্ট ডিগ্রি অফ স্প্রেড অফ কন্ট্রাস্ট তৈরি করবে, এবং তার জন্য আমরা আউটপুট ইমেজে ডিফারেন্ট ইন্টেন্সিটি লেভেলের ভেরিয়েশন বা আউটপুট ইমেজের ডিফারেন্ট কন্ট্রাস্ট দেখতে পাবো। কেমন? এবার সেটা কীরকম দেখো, আমরা বলছি যে এই লেফট হ্যান্ডের ইমেজটা, এটা যদি একটা লো কন্ট্রাস্ট ইমেজ হয়, তাহলে রাইট হ্যান্ড সাইডে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তার কন্ট্রাস্ট এনহান্সড একটা ইমেজ। কেমন? এবার এই কন্ট্রাস্ট এনহান্সমেন্টের সময় আমরা তাহলে কতটা কন্ট্রাস্টকে এনহান্স করব, বা কন্ট্রাস্ট এনহান্স করলে আমার ছবির ভিজুয়াল কোয়ালিটি কতটা ইমপ্রুভ করবে, সেটা তাহলে নির্ভর করবে নিশ্চয়ই R1S1টা বা R2S2টা ঠিক কীরকম বা কী নেচারের তার ওপর। আমরা সবসময় তাহলে বলবো যে R1-এর ভ্যালুটা R2 এর সঙ্গে ইকুয়াল রাখা যাবে না, বা ইভেন বলবো যে আমরা স্ট্রেচ করে করে R1টাকে 0 আর R2টাকে L-1-এও নিয়ে যাওয়া যাবে না, কারণ সেটা নিয়ে গেলে অবভিয়াসলি আমরা গিভেন ইমেজের রেসপেক্টে একটা বাইনারি ইমেজ পাবো, বা সেটাকে আমরা বাইনারাইজেশন বলবো বা থ্রেশহোল্ডিং বলবো। তাতে ছবির কোয়ালিটি এনহান্সমেন্ট খুব কিছু একটা হবে না, কিন্তু তাতে সমস্ত পিক্সেল ইন্টেন্সিটি ভ্যালুসগুলো আইদার 0 অথবা 255 হয়ে যাবে। এবার নেক্সট আমরা দেখো যেটা ভাবছি সেটাকে আমরা বলছি ইন্টেন্সিটি লেভেল স্লাইসিং। এবার এটার মানেটা আগে ভালো করে বুঝতে হবে, ইন্টেন্সিটি লেভেল স্লাইসিং মানে কি। ধরো তোমাকে আমি একটা ইমেজ দিয়েছি, এবার আমি সেই ইমেজের কোনো একটা পার্টিকুলার পোর্শন নিয়ে ইন্টারেস্টেড। আই এম নট ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য এন্টায়ার ইমেজ, রাদার আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড ইন আ সার্টেন পোর্শন অফ দ্য ইমেজ। তাও আবার কীরকম, আমি চাইছি যে আমি ইমেজের যে পোর্শনটাতে ইন্টারেস্টেড, সেই পোর্শনটাতে যে ইন্টেন্সিটি ভ্যালুগুলো রয়েছে সেটাকে যেন সামহাও এনহান্স করে দেওয়া হয়। পুরো ছবিটার কোনো এনহান্সমেন্ট আমার চাই না, শুধুমাত্র একটা পার্টিকুলার পোর্শনে
আমার এনহান্সমেন্ট দরকার। এবার সেটা সেটা কীরকমভাবে কী করব, সেটা আমরা কীরকমভাবে কী করব, সেটা আমরা দুরকমভাবে করতে পারি। কেমন? এটা দুরকম বেসিক অ্যাপ্রোচ আছে। যার ফার্স্ট অ্যাপ্রোচে কী করা হবে না, আমার যেটা রিজিয়ন অফ ইন্টারেস্ট বা আমার যেটা রেঞ্জ অফ ইন্টারেস্ট, সেই রেঞ্জের সমস্ত পিক্সেলগুলোকে আমরা ধরো হোয়াইট করে দিলাম। আর আরেকটাতে আমরা এসে বললাম যে যেটা আমার রিজিয়ন অফ ইন্টারেস্ট সেটাকে আমরা হয়তো ব্ল্যাক করে দিলাম। এবার তাতে কি এফেক্ট হবে সেটা আমি বলছি, জাস্ট এ সেকেন্ড। তো নেক্সট যেটা বলছিলাম আর কি, ইন্টেন্সিটি স্লাইসিং। তো ইন্টেন্সিটি স্লাইসিংয়ের লজিকটা আগে ভালো করে বুঝবে। ধরো আমাকে একটা ছবি দেওয়া হয়েছে, আমি লেফট হ্যান্ডের ইমেজটার ইন্টারপ্রিটেশনটা বলি, তাহলে দেখো তোমরা বুঝতে সুবিধে হবে। আমাকে ধরো অরিজিনাল যে ইমেজটা দেওয়া হয়েছে তার ইন্টেন্সিটি ভ্যালুগুলো 0 থেকে L-1 এর মধ্যে ভ্যারি করছে, ভেরি মাচ ফাইন। আমরা চাইছি যে 80 থেকে 120 এই রেঞ্জের যে পিক্সেল ইন্টেন্সিটিগুলো অরিজিনাল ইমেজে আছে সেটাকেই আমরা সামহাও দেখব, বাকিটা দেখব না। ভালো করে বুঝবে, অরিজিনাল ইমেজে পিক্সেলসগুলো রয়েছে, আমরা ধরে নিচ্ছি যে অরিজিনাল ইমেজের পিক্সেলসগুলো ফুল রেঞ্জটাকে কভার করছে, মেবি 0 to L-1। মেবি হয়তো এটা একটা যদি গ্রেস্কেল ইমেজ হয়, তাহলে আমরা এমন একটা অরিজিনাল ইমেজ নিয়ে কাজ করছি যে গ্রেস্কেল ইমেজটাতে 0, 1, 2, 3 আপ টু 255 এই সমস্ত ইন্টেন্সিটি ভ্যালু পিক্সেলই প্রেজেন্ট। আউট অফ দিস আমি বললাম যে যে পিক্সেলগুলোর ইন্টেন্সিটি লেভেল 80 থেকে 100-র মধ্যে, আমি শুধু সেইগুলোকে ভিজুয়ালাইজ করতে চাই বা সেই জায়গাটা নিয়ে আমি ইন্টারেস্টেড। কেমন? তো সেখানে আমরা দুরকম ঘটনা ঘটাতে পারি। কীরকম? দেখো, বাঁদিকের ছবিটার আমরা ওই A থেকে B এই রেঞ্জের মধ্যে, 80 থেকে 100 এই রেঞ্জের মধ্যে যে পিক্সেলসগুলো ছিল তাদের সবার ইন্টেন্সিটি ভ্যালু দেখো কোনো একটা S করে দিয়েছি। কেমন? বাকি যারা ছিল, মানে 0 to A বা B to L-1, বাকি যারা ছিল তাদের ইন্টেন্সিটি ভ্যালুগুলো কিছু একটা করে দিয়েছে। এবার কিছু একটা মানে কি? ধরো আমি ভাবছিলাম 0 থেকে 255 এই হচ্ছে আমার অ্যাভেলেবল রেঞ্জ অফ পিক্সেল ইন্টেন্সিটি ভ্যালুস ইন দ্য অরিজিনাল ইমেজ, যার মধ্যে আমি 80 থেকে 120 পর্যন্ত ইন্টেন্সিটি ভ্যালু পিক্সেলসগুলোকে নিয়ে ইন্টারেস্টেড। আমি বললাম তুমি 0 থেকে 80 পর্যন্ত যে পিক্সেলসগুলো পাচ্ছ তাদেরকে কোনোভাবে 20 করে দাও, এবং 100 থেকে 255 পর্যন্ত যে পিক্সেলসগুলো পাচ্ছ তুমি তাদেরকেও 20 করে দাও। আর 80 থেকে 100 পর্যন্ত যে পিক্সেলসগুলো রয়েছে তাদেরকে তুমি মেবি 100 করে দাও। চেক করে দেখো, এতে তোমার যে আউটপুট ইমেজটা, সেই আউটপুট ইমেজটাতে সিম্পলি দুরকম ধরনের পিক্সেল ইন্টেন্সিটি ভ্যালুস পাওয়া যাচ্ছে। আইদার তোমার আউটপুট ইমেজের কোনো একটা পিক্সেলের ইন্টেন্সিটি 100, অথবা আউটপুট ইমেজের কোনো একটা পিক্সেলের ইন্টেন্সিটি মেবি 20। সেক্ষেত্রে আমরা ভাবছি যে এটা করার ফলে আমার আউটপুট ইমেজে শুধুমাত্র দুটো ধরনের ইন্টেন্সিটি ভেরিয়েশনই হচ্ছে, এবং আমরা যে রিজিয়ন অফ পিক্সেল ইন্টেন্সিটিজ নিয়ে ইন্টারেস্টেড ছিলাম সেটাকে আমরা ভিজুয়ালাইজ করছি, আর যেটাতে ইন্টারেস্টেড ছিলাম না মেবি সেটা কোনো একটা অন্য কালার বা অন্য কোনো ইন্টেন্সিটি ভ্যালু দিয়ে মেবি ওভাররাইড করে দিচ্ছি। এটা একটা অ্যাপ্রোচ হতে পারে, যেখানে তুমি বলছো যে আমার কাছে একটা গ্রেস্কেল ইমেজ ছিল, সেই গ্রেস্কেল ইমেজের মধ্যে আমি যখনই দেখবো কোনো একটা পিক্সেলের ইন্টেন্সিটি 80 থেকে 100, সেটাকে 100 করে দেবো, বাকি সবাইকে 20 করে দেবো। তাহলে ন্যাচারালি আউটপুট ইমেজটা তোমার কাছে অনেকটা বাইনারি ইমেজের মতন অ্যাপিয়ার করবে।
আর একটা অ্যাপ্রোচ হচ্ছে যে আমি এ থেকে বি এই রেঞ্জের মধ্যে যে ইন্টেন্সিটি ভ্যালুসগুলো রয়েছে সেগুলোতেই ইন্টারেস্টেড, আগের বারের মতনই। কিন্তু আমি এখানে 0 থেকে এতে যারা ছিল বা বি থেকে L-1 যারা ছিল, মানে 0 থেকে 80 বা 100 থেকে 255 যারা ছিল, তাদের কোনো রকম চেঞ্জ করব না, তারা যেমন ছিল তেমন রেখে দেবো। রাদার আমি যে রিজিয়ানটাতে ইন্টারেস্টেড ছিলাম, মেবি 80 থেকে 100, তাদেরকে আমি 100 করে দেবো। তাহলে কি হবে দেখো, যদি পুরো ছবিটায় আর এর জন্য এস এর কোনো চেঞ্জ না হতো, তাহলে ডেফিনেটলি আমরা আর ইকুয়াল টু এস বলে দাবি করতাম, মানে অরিজিনাল পিক্সেলগুলো যা, তোমার রেজাল্টেন্ট ইমেজের পিক্সেলটাও তাই দাবি করতাম। এবং সেটা যদি করি তাহলে দেখো আমাদের কোরেসপন্ডিং যে কার্ভটা সেটা নিশ্চয়ই ওয়াই ইকুয়াল টু এক্স এর মতন দেখতে একটা স্ট্রেট লাইন হতো, একটু আগে আমরা যেটা দেখছিলাম। আমরা বলছি যে না, পুরোটা অ্যাকচুয়ালি তাই নয়, রাদার যখনই কোনো একটা পিক্সেলের ইনপুট ইমেজের কোনো একটা পিক্সেলের ইন্টেন্সিটি 80 পাচ্ছি বা 81 পাচ্ছি বা 82 পাচ্ছি বা ইভেন আপ টু 100 পাচ্ছি, তখন আমি সেগুলোকে শুধু চেঞ্জ করছি, বাকিগুলোকে করছি না। তাহলে দেখো এরকম যদি করা হয় তাহলে সেটাকেও আমরা ইন্টেন্সিটি লেভেল স্লাইসিং বলে রেফার করি, এবং আমরা ক্লেম করব ইন্টেন্সিটি লেভেল স্লাইসিং এটা তখন করা হবে যখন কোনো একটা ইমেজের কোনো একটা পার্টিকুলার রেঞ্জ অফ ইন্টেন্সিটি ভ্যালু নিয়ে অবজারভার ইন্টারেস্টেড হবে। সেক্ষেত্রে দুরকম অ্যাপ্রোচ করা যাবে। এক, অবজারভার যে রেঞ্জটা নিয়ে ইন্টারেস্টেড সেই রেঞ্জের যে ইন্টেন্সিটি ভ্যালুসগুলো ইনপুট ইমেজে ছিল তাদেরকে আমি আউটপুট ইমেজে একটা পার্টিকুলার ইন্টেন্সিটি ভ্যালুতে কনভার্ট করে দিলাম, আর বাকি যত রকম ইন্টেন্সিটি ভ্যালুস ছিল তাদেরকে একটা লেভেলে কনভার্ট করে দিলাম। এরমটা যদি করি তাহলে আমার আউটপুট ইমেজটা একটা বাইনারি ইমেজের মতন অ্যাপিয়ার করবে, তাতে জাস্ট দুটো শেড, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দুটো শেড ইফ ইট ইজ আ গ্রেস্কেল ইমেজ। ওয়ারাজ আরেকটা অ্যাপ্রোচে বললাম যে কেন 80 থেকে 100 পর্যন্ত যদি আমি ইন্টারেস্টেড হই তাহলে আমি জাস্ট ওই পোর্শনে, মানে ওই রেঞ্জের মধ্যে যে পিক্সেল ইন্টেন্সিটিসগুলো রয়েছে তাদেরকে সামহাও ম্যানিপুলেট করে দেবো, তাদেরকে সামহাও এনহান্স করে দেবো। বাকি ছবিটার কোনো এনহান্সমেন্টের আমার কোনো দরকার নেই। এবার দেখো, তোমায় প্রশ্ন করা হতে পারে এই দুটো অ্যাপ্রোচের মধ্যে কোন অ্যাপ্রোচটা টাইম কনজিউমিং এবং কোনটা নয়। স্বাভাবিকভাবেই ফার্স্ট যে অ্যাপ্রোচটা, তাতে দেখো তুমি ইনপুট ইমেজে যত পিক্সেল রয়েছে তাদের সবারই চেঞ্জ করছো। আইদার তুমি সেটাকে এসে পাঠিয়ে দিচ্ছ, মানে আইদার তুমি 100 করে দিচ্ছ অথবা তুমি 20 করে দিচ্ছ। তাহলে গোটা ছবিটার সাইজ, ফুল ইমেজটার সাইজ মেবি যদি 1024 প্লাস 1024 হয়, বা যদি 512 ইন্টু 512 হয়, তাহলে দেখো ততগুলো পিক্সেলকে আইদার তোমাকে 20 করতে হচ্ছে অথবা 100 করতে হচ্ছে। ন্যাচারালি পুরো ছবিতে থাকা সমস্ত পিক্সেলগুলোর ওপর একটা সার্টেন লেভেল অফ ম্যানিপুলেশন করতে তোমার যতটা সময় লাগছে সেটা দেখো সেকেন্ড অ্যাপ্রোচটার তুলনায় ডেফিনেটলি বেশি। কারণ সেকেন্ড অ্যাপ্রোচে আমরা বলছিলাম যে গোটা ছবিটাকে আমার চেঞ্জ করার দরকার, আমি শুধুমাত্র যে রেঞ্জ অফ ইন্টেন্সিটি লেভেলস নিয়ে ইন্টারেস্টেড সেইগুলোকে কনভার্ট করে দেবো টু সাম আদার ইন্টেন্সিটি লেভেল। বাকিটা যদি আমি সেম রাখি তাহলে নিশ্চয়ই এতে সময়টা কম লাগে। সেক্ষেত্রে ডিপেন্ডিং অন দ্য অ্যাপ্লিকেশন যদিও আমরা কোনটা করব সেটা ডিসাইড করব, কিন্তু যদি ম্যানিপুলেশন টাইমটা বা ট্রান্সফরমেশন টাইমটা আমার কাছে প্রায়োরিটি হয় তাহলে নিশ্চয়ই আমরা সেকেন্ড মেথডটাকে ফার্স্ট মেথডের থেকে বেটার মেথড বলে রেফার করব। সেক্ষেত্রে আবারও বলছি, যদি আমাদের কাছে অ্যাজ সাচ টাইমটা কনস্ট্রেন্ট না হয়, মানে যদি কী করব কোনো পার্টিকুলার অ্যাপ্লিকেশান যদি বলে না দেয়, তাহলে সেকেন্ড অ্যাপ্রোচটা বেটার অ্যাপ্রোচ বলবো অ্যাজ কম্পেয়ার টু দ্য ফার্স্ট অ্যাপ্রোচ। এবার দেখো, যেরমভাবে আমরা ইন্টেন্সিটি লেভেলগুলোকে স্লাইস করলাম সেটার আরও একটা ইন্টারপ্রিটেশন হতে পারে, সেটাই আমি আসছি। বাট আপাতত
আমরা ইন্টেন্সিটি লেভেল স্লাইসিংয়ের একটা অ্যাপ্লিকেশানের কথা ভাবছি। এবার বাঁদিকের যে ছবিটা দেখা যাচ্ছে এটা বেসিক্যালি একটা করোনারি অ্যানজিওগ্রামের ছবি। মানে এগুলো বেসিক্যালি সব মেডিকেল ইমেজ। করোনারি অ্যানজিওগ্রাম মানে ধরো কারোর যদি হার্টে কোনো ব্লকেজ থাকে, তাহলে সেই ব্লকেজটা সম্পর্কে জানার জন্য জেনারেলি এরম ধরনের কিছু ইমেজিং করা হয়। কেমন? তো সেটাকেই আমরা অ্যাওর্টিক অ্যানজিওগ্রাম বা করোনারি অ্যানজিওগ্রাম বলি। সেটা করার পদ্ধতিটা হচ্ছে যে তোমার ওই মানে হাতের মধ্যে দিয়ে, মানে হাতের শিরার মধ্যে দিয়ে ইউজুয়ালি একটা বাবল পাঠিয়ে দেওয়া হবে। এবার সেই বাবলটা আর কি থ্রু ইয়োর ভেন সামাও হার্টে যাবে, সেখানে গিয়ে ওটা ব্লাস্ট হবে অ্যান্ড অল, এই সমস্ত মেকানিজম আর কি। এবার আমাদের অবজেক্টিভটা সেটা নয়, আমাদের অবজেক্টিভ হচ্ছে এই যে ছবিটা আমরা পেলাম, এই ছবিতে শুধুমাত্র হার্ট এবং সেই সংক্রান্ত ভেন্সগুলোকে ভিজুয়ালাইজ করা ইন আ বেটার ওয়ে। তার জন্য আমরা ইন্টেন্সিটি লেভেল স্লাইসিং করলাম। এবার দেখো ডান দিকে রাইট মোস্ট যে ইমেজটা দেখতে পাচ্ছি, সেই ইমেজটাতে আমরা কি করেছি না, আমরা ওই সেকেন্ড যে অ্যাপ্রোচটা ছিল যে আমার সিলেক্টেড রেঞ্জটাকে সামাও মডিফাই করে দেবো, বাকিগুলোর কোনো চেঞ্জের দরকার নেই, সেটা করে সেটাতে ওরকম একটা ছবি পেয়েছি। আর মাঝখানে যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমাকে যতটা রেঞ্জের ইন্টেন্সিটি ভ্যালুগুলো নিয়ে ভাবতে হচ্ছে, শুধু সেইগুলোকে মানে সিলেক্টেড রেঞ্জটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। যেমন সেক্ষেত্রে আমার মানে ওই অ্যাপ্লিকেশানের ওপর বেস করে তাহলে কোন অ্যাপ্রোচটা কখন অ্যাডপ্ট করব সেটা ডিসাইড করতে হচ্ছে। কিন্তু হ্যাঁ, যদি ট্রান্সফরমেশন টাইমটাকে আমরা প্রায়োরিটি দিই, তাহলে কিন্তু আবারও বলছি সেকেন্ড মেথডটা মানে ডান দিকে যে ছবিটা দেখো তোমরা পেয়েছো, সেটা অবভিয়াসলি ফার্স্ট মেথডের থেকে তাড়াতাড়ি কাজ করবে। এবার এর আরেকটা ভেরিয়েশনে আমরা যাব, স্লাইসিংয়েরই আর একটা ভেরিয়েশন, যেটাকে আমরা দেখো বলবো বিট প্লেন স্লাইসিং। এবার বিট প্লেন স্লাইসিংয়ের আমি একটু অন্যরকম ইন্টারপ্রিটেশনে যাই, তাহলে দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে আবার আমি এটায় ফিরে আসছি। ধরো এই যে ছবিগুলো, তার মধ্যে টপ লেফট হ্যান্ড কর্নারের যে ছবিটা, সেটাকে আমরা ভাবছি অরিজিনাল গ্রেস্কেল ইমেজ। এবং আমাকে বলা হলো যে এই ছবিটাকে ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার তোমাকে ট্রান্সমিট করতে হবে এবং সিকিওরলি ট্রান্সমিট করতে হবে। এবার দেখো সিকিওর ট্রান্সমিশনের দুরকম পদ্ধতি আছে আমরা জানি, যার একটাকে আমরা বলি এনক্রিপশন আর মানে ক্রিপ্টোগ্রাফিক মেকানিজম, আর আরেকটাকে আমরা বলি স্টেগানোগ্রাফিক মেকানিজম। কোনটার মানে কি? দেখো ক্রিপ্টোগ্রাফিক মেকানিজম বলছে যে এই ছবিটাকে সামহাও তুমি এমন কোনো একটা ছবিতে চেঞ্জ করে দাও যাতে সেটা দেখে সেন্ডার এবং রিসিভার বাদে অন্য কেউ বুঝতে না পারে যে এতে কি আছে, রাইট? সো ইট ইজ দ্য প্রসেস অফ কনভার্টিং দ্য ডেটা from its intelligible format to unintelligible format. কোনো একটা ডেটা দেখে আমরা যে ইন্টারপ্রিটেশনটা করতে পারছিলাম, সেটাকে আমরা বলছিলাম ইন্টেলিজিবল ফরম্যাট অফ দ্য ডেটা। সেটাকে আমরা যখন এমন কোনো একটা ফর্মে কনভার্ট করে দিলাম যেখান থেকে দেখে আমরা কিছু বুঝতে পারছি না, সেটাকে বললাম আনইন্টেলিজিবল ফরম্যাট। সেক্ষেত্রে এই যে কনভার্সনটা হলো, ইন্টেলিজিবল ফর্ম থেকে আনইন্টেলিজিবল ফর্মে আমরা কনভার্ট করে দিলাম, এটাকে আমরা বললাম টিপিক্যালি এনক্রিপশন। এটা একটা অ্যাপ্রোচ। আর একটা অ্যাপ্রোচ হচ্ছে যে আমার যদি এই ছবিটা পাঠানোর দরকার হয়, তাহলে সিম্পলি একটা এনভেলপ গোছের কিছু নেবো, সেই এনভেলপের মধ্যে ছবিটা ভরবো, ভরে সেই এনভেলপটা মানে পাঠিয়ে দেবো, যাতে যাতে কারোর হাতে যদি ওই এনভেলপটা পড়েও, until and unless he breaks the seal actually, until and unless he breaks the seal actually, কারোর হাতে যদি এনভেলপটা পড়েও সে তার ভেতরে কি থাকবে সেটা অন্তত বুঝে উঠতে পারবে না। দেখো এখানে আমরা কিন্তু অরিজিনাল কন্টেন্টের কোনো রকম ট্রান্সফরমেশন করছি না, রাদার অরিজিনাল কন্টেন্টটাকে আমরা একটা কভারের মধ্যে করে পাঠিয়ে দিচ্ছি। এটাকে আমরা বলছি স্টেগানোগ্রাফিক প্রিমিটিভ। কেমন? এবার ফর দ্য টাইম বিং
আমরা একটু ওই এনক্রিপশনটাতেই সীমাবদ্ধ থাকি, দিয়ে ভাবি যে ওই যে ওপরে ছবিটা দেখা যাচ্ছে $100 ছবি, সেইটাকে আমাকে সামহাও এনক্রিপ্ট করে দিতে হবে। কেমন? এবার এনক্রিপশনটা করতে গেলে আমরা সাধারণত যে অ্যাপ্রোচটা ফলো করি সেটা কীরকম? ধরো একটা ছবি যদি 3x3 একটা ছবি হয়, আমরা বলবো যে এটাকে প্রথমে স্ক্র্যাম্বল করে দাও। স্ক্র্যাম্বল করে দাও মানে কি? মানে ছবিতে যে পিক্সেলটা যে পজিশনে আছে সেটাকে সেই পজিশনে না রেখে অন্য কোনো পজিশনে পাঠিয়ে দাও। এবার দেখো একটা ছবিতে যে পিক্সেলসগুলো ছিল সেগুলোর যদি পজিশন অল্টার করে দেওয়া হয়, তাহলে যে ছবিটা পাওয়া যাবে সেটা দেখেও তুমি অ্যাপারেন্টলি কিন্তু মনে করবে যে এটা বোধহয় একটা এনক্রিপ্টেড ছবি। মানে 1 নম্বর রো 1 নম্বর কলামে যে পিক্সেলটা ছিল সেটাকে যদি আমি 100 নম্বর রো 100 নম্বর কলামে পাঠাই, 30 নম্বর রো 30 নম্বর কলামে যা ছিল সেটাকে যদি 1 পিক্সেলে নিয়ে আসি, এরকমভাবে যদি সমস্ত পিক্সেলগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় তুলে তুলে নিয়ে গিয়ে আমি বসিয়ে দিই, তাহলে সেটাকে আমরা বলবো স্ক্র্যাম্বলিং অফ দ্য ইমেজ, যেটা ভিউয়ারের কাছে ফার্স্ট লেভেল অফ কনফিউশন ক্রিয়েট করবে। কিন্তু তাতে কিন্তু দেখো পিক্সেল ইন্টেন্সিটিগুলো পাল্টে যাবে না। কেউ যদি ছবিটার ওই পিক্সেল ইন্টেন্সিটি ভ্যালুগুলোর যে লোকেশন সেগুলোকে ম্যানিপুলেট করা শুরু করে, কেমন? তাহলে কোনো না কোনো দিন সে একটা অ্যাকচুয়াল পিক্সেল যেটা যে পজিশনে ছিল সেই পজিশনে ফিরিয়ে আনতে পারবেই পারবে, কেমন? আমরা তাই বললাম যে না, শুধু স্ক্র্যাম্বলিং ইজ নট সাফিসিয়েন্ট। আফটার স্ক্র্যাম্বলিং উই হ্যাভ টু ডিফিউজ দ্য ইমেজ। মানে তখন ওই স্ক্র্যাম্বলড ইমেজটার যে পিক্সেলগুলো সেগুলোকে এবার আমাকে পাল্টাতে হবে। মানে যেটা হয়তো 25 ছিল সেটাকে 125 করতে হবে, যেটা 75 ছিল সেটাকে 130 করতে হবে, এরকম কিছু করতে হবে। তো মুশকিলটা হচ্ছে এই যে আমরা বলছি একটা ছবিকে আমরা প্রথমে কনফিউজ করব বা স্ক্র্যাম্বল করব, তারপরে সেই কনফিউজড ইমেজটাকে আমরা ডিফিউজ করব বা এনক্রিপ্ট করব, এটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ একটা কাজ। মানে ভেবে দেখো, একটা ছবির যদি সে 512x512 সাইজ হয়, তাহলে টোটাল তোমাকে 262144 এতগুলো পিক্সেলকে স্ক্র্যাম্বল করতে হবে, তারপরে আবার সেটাকে তোমার এনক্রিপ্ট করতে হবে। সো ইট ইজ গোয়িং টু টেক হিউজ টাইম। এর একটা অল্টারনেটিভ হতে পারে বিট প্লেন ডিকম্পোজিশন অফ দ্য ইমেজ অ্যান্ড পার্শিয়াল এনক্রিপশন অফ দ্য ইমেজ। এর মানে কি? এবার বিট প্লেন ডিকম্পোজিশন বা বিট প্লেন স্লাইসিং এর মানে কি সেটা একটু ভাবি। ধরো আমাকে যদি একটা গ্রেস্কেল ইমেজ দেওয়া হয়, তাহলে আমরা ভাববো যে এই গ্রেস্কেল ইমেজের প্রত্যেকটা পিক্সেলকে আমরা 8টা বিটেতে রিপ্রেজেন্ট করতে পারি, কেমন? এবার দেখো, প্রত্যেকটা পিক্সেলকে তুমি যদি 8 বিট করে লেখো, তাহলে নিশ্চয়ই তুমি এটাও পারো যে ওই 8খানা বিটের যেটা লিস্ট সিগনিফিক্যান্ট বিট সেটাকে তুলে নিয়ে চলে এসে একটা অ্যারেতে রেখে দিলাম। বুঝতে পারছি? মানে কোনো একটা ইমেজে যত পিক্সেল রয়েছে সেই প্রত্যেকটা পিক্সেলকে আমরা 8 বিটের বাইনারিতে ধরো লিখলাম। এই প্রত্যেক 8 বিটের বাইনারি ভ্যালু থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিটগুলোকে তুললাম, তুলে একটা অ্যারেতে রেখে দিলাম। নেক্সট আমরা লিস্ট সিগনিফিক্যান্ট বিটের আগের যে বিটটা ছিল টুয়ার্ডস এমএসবি, সেই বিটগুলোকে প্রত্যেকটা পিক্সেল থেকে তুললাম, তুলে আরেকটা অ্যারেতে রেখে দিলাম। এরকমভাবে যদি আমরা 8 বিটের প্রত্যেকটা বিটকে ডিপেন্ডিং অন দ্য পজিশন অফ দ্য বিট তুলে তুলে এনে একটা একটা করে অ্যারেতে রাখি, তাহলে দেখো এরকম মোট 8খানা অ্যারে আমরা তৈরি করতে পারবো, যার লিস্ট সিগনিফিক্যান্ট বিট পজিশনে থাকা বিটগুলোকে নিয়ে তৈরি যে অ্যারে সেটাকে আমরা বলবো এলএসবি প্লেন অফ দ্য ইমেজ। আর মোস্ট সিগনিফিক্যান্ট বিট যা ছিল সেগুলোকে তুলে এনে আমরা যে অ্যারেটা তৈরি করব সেটাকে আমরা বলবো মোস্ট সিগনিফিক্যান্ট বিট প্লেন অফ দ্য ইমেজ, কেমন? এবার সেই রেসপেক্টে দেখো আমরা ভাবতে পারি যে একটা গ্রেস্কেল ইমেজের থেকে নিশ্চয়ই আমরা 8খানা বাইনারি ইমেজ পাবো, কারণ এখন তো ওগুলো প্রত্যেকটাই বাইনারি ইমেজ। তুমি যে অ্যারেগুলো বানিয়েছো বা যে বিট প্লেনসগুলো বানিয়েছো সেগুলোতে তো তুমি 0 বা 1 রেখেছো, ন্যাচারালি তাহলে সেগুলো বাইনারি ইমেজ। তাহলে এই যে একটা
256 লেভেল গ্রেস্কেল ইমেজ, যার প্রত্যেকটা পিক্সেল মূলত 8টা বিট দিয়ে তৈরি, সেটাকে আমরা এরকম 8খানা প্লেনে ভাঙলাম, যেখানে প্রত্যেকটা প্লেন হচ্ছে একটা করে বাইনারি ইমেজ। সেটাকেই আমরা দেখো বলছি বিট প্লেন ডিকম্পোজিশন। এবার দেখো ওই যে অরিজিনাল ছবিটা ছিল, ওই ছবিটার ওপর আমরা বিট প্লেন ডিকম্পোজিশন করে ডেফিনেটলি তাহলে 8খানা ছবি পাবো। দেখো ওই অরিজিনাল ছবির ডান দিক থেকে শুরু করে লাস্ট রো লাস্ট কলামের যে ইমেজটা সেই পর্যন্ত যা আমরা দেখতে পাচ্ছি, এই হচ্ছে মোট 8খানা বিট প্লেন ইমেজ বা 8খানা বাইনারি ইমেজ। কেমন? এবার দেখো এটা আমরা নিশ্চয়ই বুঝি যে একটা 8 বিটের কোনো বাইনারি সিকোয়েন্সে 255 তৈরির পিছনে এলএসবিটা যতটা কন্ট্রিবিউট করে, তার ওয়েট যতটা, নিশ্চয়ই এমএসবিটা অনেক বেশি কন্ট্রিবিউট করে, কারণ তার ওয়েট অনেক বেশি। 8 বিটের একটা বাইনারি সিকোয়েন্স আছে, 8 বিটের একটা বাইনারি সিকোয়েন্সে লিস্ট সিগনিফিক্যান্ট বিটটার ওয়েট দেখো 2 টু দি পাওয়ার 0। তাহলে ন্যাচারালি 255 তৈরির পিছনে ওর অবদান বা কন্ট্রিবিউশন হচ্ছে 2 টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 255, এত পার্সেন্টে। whereas যেটা দেখো মোস্ট সিগনিফিক্যান্ট বিট পজিশনে আছে, তার ওয়েট হচ্ছে 2 টু দি পাওয়ার 7। তার মানে তার কন্ট্রিবিউশন ইন ফরমেশন অফ 255 ম্যাক্সিমাম ভ্যালু, সেটা হবে 2 টু দি পাওয়ার 7 বাই 255। স্বাভাবিকভাবেই তাহলে আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিট প্লেন যে ইমেজটা পাবো, সেটা রিলেটিভলি অনেক বেশি সিগনিফিক্যান্ট বিট প্লেন হবে অ্যাজ কম্পেয়ার টু দ্য লিস্ট সিগনিফিক্যান্ট বিট প্লেন। কেমন? এবার এরকম ধরনের ডিকম্পোজিশন করে দেখো বুঝতেই পারছি, আমি একটা যে কোনো র্যান্ডাম ইমেজের কোনো একটা এরকম ধরনের 8 বিট প্লেন ডিকম্পোজিশন করে যে 8খানা ইমেজ পাবো, তার মধ্যে কিছু বিট প্লেন ইমেজ ছবি সম্পর্কিত ইনফরমেশন ক্যারি করবে, আর কিছু ইমেজ মানে কিছু বিট প্লেন ইমেজ সিম্পলি নয়েজ লাইক ইমেজ হবে। দেখো আমার এই ছবিগুলোতে লাস্ট রোতে যে ছবিগুলো দেখতে পাওয়া যাচ্ছে বিট প্লেন ইমেজেস, সেগুলোকে বেসিক্যালি আমরা নয়েজি ইমেজ বলে ভাবছি, কারণ সেগুলো থেকে ছবি সম্পর্কে কোনো ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। এবার আমি একটু আগে যে ওই বিট প্লেন ডিকম্পোজিশন এবং ইমেজ এনক্রিপশনের কথা বলছিলাম, সেখানে তাহলে আমরা কি করতে পারি? আমরা অরিজিনাল ছবিটার কোনো কনফিউশন বা স্ক্র্যাম্বলিং করব না। আমরা অরিজিনাল ছবিটাকে এরকম 8টা বিট প্লেনে ভেঙে দেবো। 8খানা বিট প্লেনে ভাঙার পর চেক করে দেখবো যে কোন কোন বিট প্লেন সিগনিফিক্যান্ট। হ্যাঁ, যদিও এই ডিসিশন নেওয়াটা যথেষ্ট সমস্যার হবে, বাট ধরে নেওয়া যাক কোনোভাবে সেটা ডিসাইড করবে। এই ডিসিশনটা নেওয়া হয়ে যাওয়ার পর যদি আউট অফ দোজ 8 বিট প্লেন ইমেজেস আমরা শুধু সিগনিফিক্যান্ট বিট প্লেনসগুলোকে এনক্রিপ্ট করে দিই, তাহলে সেগুলো ওই নয়েজের মতন দেখতে হয়ে যাবে। এবং তারপর আমরা যদি ওই এনক্রিপ্টেড বিট প্লেনগুলোকে আনএনক্রিপ্টেড বিট প্লেনগুলোর সঙ্গে জুড়ে দিই, তাহলেই অরিজিনাল ছবির একটা এনক্রিপ্টেড ভার্সন আমরা পেয়ে যাব। এটাতে আগের বারের ওই কনফিউশন অ্যান্ড ডিফিউশন বা স্ক্র্যাম্বলিং অ্যান্ড এনক্রিপশনে আমার যতটা সময় লাগছিল, তার তুলনায় অনেকটা পরিমাণে কম সময় লাগবে। কেমন? তো দেখো আমি জাস্ট একটা অ্যাপ্লিকেশনের রেসপেক্টে বিট প্লেন ডিকম্পোজিশনের ব্যাপারটা বললাম, কিন্তু আমরা কিন্তু বিট প্লেন ডিকম্পোজিশন অফ এ গ্রেস্কেল ইমেজ অর ইভেন আ কালার ইমেজ, সেটা বিভিন্ন পারপাসে করতে পারি। এবং সেক্ষেত্রে করলে কিন্তু আমরা সাধারণত কোনো একটা গ্রেস্কেল ইমেজের থেকে 8খানা বিট প্লেন পেতে পারি। আর যেহেতু একটা কালার ইমেজ মানে সেটা রেড চ্যানেল, গ্রিন চ্যানেল এবং ব্লু চ্যানেল, এরকম 3টে আলাদা আলাদা গ্রেস্কেল ইমেজের একটা কম্বিনেশন, সেজন্য একটা কালার ইমেজের রেসপেক্টে আমরা তাহলে ভেবে রাখো এরকম 24খানা বিট প্লেন ইমেজেস পেতে পারি। যদিও একটা বাইনারি ইমেজের ওপর আলাদা করে বিট প্লেন ডিকম্পোজিশনের কোনো মানে হয় না, কারণ সেটা করলে দেখো একটা বিট প্লেন তুমি পাবে যেটা হবে এলএস বিট প্লেন, আর একটা মাত্র বিট প্লেন তুমি পাবে যেটা হবে এমএস বিট প্লেন। অবভিয়াসলি
একটা প্লেনেতে তাহলে 0 থাকবে, একটা প্লেনেতে তাহলে 1 থাকবে। ইট ডাজন্ট মেক এনি সেন্স অ্যাট অল। যাই হোক, তো আমরা দেখো এখনো পর্যন্ত ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনে মোট 6 ধরনের ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনের কথা বললাম, যার একটা হচ্ছে ইমেজ নেগেটিভ, একটা হচ্ছে লগ ট্রান্সফরমেশন অফ অ্যান ইমেজ, একটা হচ্ছে পাওয়ার ল ট্রান্সফরমেশন অফ দ্য ইমেজ, তারপরে আমরা পড়লাম কন্ট্রাস্ট স্ট্রেচিং, তারপরে আমরা পড়লাম ইন্টেন্সিটি লেভেল স্লাইসিং, আর লাস্টলি আমরা পড়লাম বিট প্লেন ডিকম্পোজিশন বা বিট প্লেন স্লাইসিং। এরপরে নেক্সট আমাদের কোনো একটা ইমেজের হিস্টোগ্রাম লেভেলে কীরকম ধরনের ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন করা যায় সেইটা জানতে হবে। আর সেটা জানার জন্য আমাদের হিস্টোগ্রাম প্রসেসিং শিখতে হবে। আমরা বলবো হিস্টোগ্রাম প্রসেসিং ইজ অলসো আ সার্টেন টাইপ অফ ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন অফ অ্যান ইমেজ, যেখানে কোনো একটা ইমেজের হিস্টোগ্রাম দেখে তার ওপর কিছু মডিফিকেশান করা হবে, মানে হিস্টোগ্রাম লেভেল মডিফিকেশান করা হবে। এবার এই হিস্টোগ্রামের বেসিক আইডিয়াটা হচ্ছে, ধরো তোমায় কেউ প্রশ্ন করলো যে কোনো একটা ইমেজে ভাই গ্রেস্কেল ইমেজে কতগুলো 0 আছে, কতগুলো 1 আছে, কতগুলো 2 আছে, কতগুলো 255 আছে, এটা তুমি আমাকে বলো বা প্লট করো। এবার ভেবে দেখো, আমরা যদি একটা 2 ডাইমেনশনাল প্লট করি তাহলে নিশ্চয়ই সেখানে আমরা এক্স অ্যাক্সিসে ডিফারেন্ট ইন্টেন্সিটি ভ্যালুসগুলো রাখবো, 0, 1, 2, 3, 4 আপ টু 255, এবং ওয়াই অ্যাক্সিসে ওই প্রত্যেকটা ইন্টেন্সিটি ভ্যালুর ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স ইন দ্য ইমেজ সেটাকে রেখে দেবো, মানে 0 কতবার এসছে, 1 কতবার এসছে, 2 কতবার এসছে, অ্যান্ড সো অন। এটা করলে বেসিক্যালি একটা লাইন ডায়াগ্রাম পাওয়া যাবে, মানে 0-এর এগেনস্টে একটা লাইন, 1-এর এগেনস্টে একটা লাইন, 2-এর এগেনস্টে একটা লাইন, এবং সেই লাইন ডায়াগ্রামটাকেই আমরা মেনলি হিস্টোগ্রাম বলে রেফার করব, যদি না সেটাকে নর্মালাইজ করে দেওয়া হয়। এবার আমাদের কোনো একটা ইমেজের হিস্টোগ্রাম দেখে সেই ছবির কিছু ম্যানিপুলেশন ভাবতে হবে। সেটার জন্য আমাদের প্রথমে তাহলে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন কী করে এটা শিখতে হবে, আর সেটা হয়ে যাওয়ার পরে আমরা হিস্টোগ্রাম লেভেলেই বা কীরমভাবে কন্ট্রাস্ট এনহান্সমেন্ট করতে পারি সেটা শিখতে হবে। সেটা করলে আমাদের তাহলে ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন জায়গাটা শেষ হবে এবং আমরা স্পেশিয়াল ফিল্টারিংয়ে মুভ করতে পারবো। কেমন? আচ্ছা, এই অবধি যা